দেশে চলছে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। আজ দ্বিতীয় দিনে বাড়ি বাড়ি যাচ্ছেন তথ্য সংগ্রহকারীরা। পালিয়েছে গডফাদাররা, মাদকের কারবার চালাচ্ছে ৭৫ জনের সিন্ডিকেট, ইয়াবাবদির রাজ্য চালাচ্ছে নূর মোহাম্মদ পরিবার। ইন্টার্ন ভাতা বৃদ্ধির দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের ক্লাস বর্জন বিক্ষোভ। WEF এর বার্ষিক বৈঠক শুরু, থাকছে বাংলাদেশ বিষয়ক আলাদা সংলাপ। যোগ দিতে ৪ দিনের সফরে ডাভোসের পথে প্রধান উপদেষ্টা। দায়িত্ব নিয়েই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল করলেন ট্রাম্প। ক্যাপিটল হিলে দাঙ্গাকারীদের ক্ষমা, ভূ রাজনীতিতে পরিবর্তনের আভাস। এবং পূর্ণাঙ্গ স্ট্যান্ডিং কমিটি ঘোষণা নিয়ে বিসিবির গড়িমসি, প্রকাশ হতে পারে পরবর্তী বোর্ড সভায়, জানান বোর্ড পরিচালক ফাহিম। Rainbow Paints, the color of joy. দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। দ্বিতীয় দিনের মতো চলছে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ। নির্বাচন কমিশনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। ১ জানুয়ারি ২০০৮ তারিখ পর্যন্ত জন্ম নেয়া নাগরিকরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এছাড়া যারা মৃত্যুবরণ করেছেন তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া হবে। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তথ্য সংগ্রহ কার্যক্রম। নিবন্ধন শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত। আমরা ওদের এসএসসি সনদ নিব, মা বাবার ন্যাশনাল আইডি নিব, কিউআর কোড যুক্ত অনলাইন জন্ম নিবন্ধন নিব। আবার এখন যে কমিশনের যে প্রত্যয়নপত্র, এটাও কিউআর কোড যুক্ত যেটা আছে অনলাইন, ওইটাই দিতে হবে। আরেকটু বেশি প্রচারণার সুযোগ দেওয়া হয়, সরকারি মাধ্যমে যদি একটু বেশি প্রচার করে জনগণ, ভোটাররা, নতুন ভোটাররা তাদের ডকুমেন্টগুলো বাসায় রেডি রাখতে পারবে। দর্শক, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু করেছে নির্বাচন কমিশন। আর এরই বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজশাহীতে সহকর্মী মতিউর মুর্তজার কাছে। মুর্তজা, ভোটার তালিকা হালনাগাদে ইসির কাজ কেমন চলছে, সেই সাথে নতুন ভোটার হওয়ার জন্য কি কি তথ্য দিতে হবে, আর ইসি কর্মকর্তারা এই কার্যক্রম নিয়ে কি বলছেন? সোহাগ, সারা দেশের মতো রাজশাহীতেও গতকাল থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। নির্বাচন কমিশনের তথ্য সরবরাহকারীরা বাড়ি বাড়ি যাচ্ছেন, গিয়ে তারা নতুন ভোটারদের তথ্য নিচ্ছেন। বিশেষ করে তারা নতুন ভোটার হবেন, তাদের জন্ম সনদ বা কোনো যদি পড়াশোনার সার্টিফিকেট থেকে, বিশেষ করে জেএসসি এসএসসির সার্টিফিকেটের ফটোকপি নিচ্ছেন, বাবা মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিচ্ছেন, নিয়ে তারা ফর্ম পূরণ করে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করছেন। এছাড়া যে সকল ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তাদের তথ্য হালনাগাদ চলছে। আর আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ চলবে। আর নিবন্ধন শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত। নতুন ভোটারদের যে তথ্য, মৃত ভোটারদের নামকর্তন এবং এলাকা স্থানান্তরের বিষয়টি ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি ডাটা আপলোড করা হবে। আর খসড়া ভোটার তালিকা পিডিএফ আকারে এবং সিএমএস পোর্টালে লিঙ্ক সরবরাহ করা হবে আগামী ৫ই মে। আমরা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে রাজশাহী জেলায় সব উপজেলা ভিত্তিক ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। যারা তথ্য সরবরাহকারী আছেন তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তারা তালিকায় অন্তর্ভুক্ত করছেন, মৃত ভোটারদের তালিকা থেকে নাম বাদ দিচ্ছেন। এছাড়া যারা স্থানান্তর হতে চান এক জায়গা থেকে আরেক জায়গায়, তাদের তথ্য সরবরাহ করা হচ্ছে। এর ফলে কিন্তু নতুন ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তাদের প্রত্যাশা যে তারা তাদের পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এই ভোটার হওয়ার মাধ্যমে। তারা সেই প্রত্যাশাই করছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমরা হচ্ছে মিরনের কাছে।
ধন্যবাদ মুর্তজা, আপনি যেমনটা জানাচ্ছিলেন রাজশাহীতে হালনাগাদ ভোটার তালিকার সবশেষ তথ্য। আমি আছি বরিশালেও কিন্তু গতকালকে থেকে যে হালনাগাদের কাজ শুরু হয়েছে, তথ্য কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন এবং নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছেন। একই সঙ্গে যারা মৃত্যুবরণ করছেন তাদেরকে এই তালিকা থেকে বাদ দিচ্ছেন। আমরা এই মুহূর্তে আছি এইখানে আপনার একজন ভোটার তালিকা যে হালনাগাদ করার যে তথ্য কর্মকর্তা, তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন। পথেই তার সঙ্গে দেখা হলো, তার সঙ্গে একটু কথা বলি। কীরকম সাড়া পাচ্ছেন, কি সমস্যা আছে? আচ্ছা, ধন্যবাদ। নমস্কার, আমি বিশ্বজিৎ দত্ত, সহকারী শিক্ষক, শ্রী চৈতন্য গোবিন্দমোহন মাধ্যমিক বিদ্যালয়, বগুড়া রোড, বরিশাল। আসলে গতকাল থেকে আমাদের 15 দিন ব্যাপী ভোটার হালনাগাদের কার্যক্রম শুরু হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় দিনে আমাদের 18 নম্বর ওয়ার্ডে তেমন সাড়া পাওয়া যায়নি। আজকে এখন 12টা পর্যন্ত 2টি ভোট কাস্ট হয়েছে, মানে ভোটার তথ্য পাওয়া গিয়েছে এবং আশা করি এই শুক্রবারের পরে, যেহেতু শুক্রবার দিন মসজিদ মন্দির বিভিন্ন ধর্মীয় মন্ত্র উপাসনালয়গুলোতে প্রচারণা হবে, তারপর থেকে বেড়ে যাবে। যেমনটা বলছেন যে প্রচারণা কম থাকার কারণে মূলত একটা সংকট দেখা দিয়েছে, তারপরও তারা বাড়ি বাড়ি চলে যাচ্ছেন এবং আশা করা যাচ্ছে যে আগামী শুক্রবারের পরে অর্থাৎ শনিবার থেকে হয়তো এই তালিকার অন্তর্ভুক্তির সংখ্যা আরও বাড়বে। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে ভোটার তালিকা হালনাগাদের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। সোহাগ, ধন্যবাদ আপনাকে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, বিশ্ব সাহিত্য কেন্দ্রে জনস্বাস্থ্য সুরক্ষায় সিগারেটে কার্যকর করারোপের প্রস্তাবনা শীর্ষক সেমিনারে কথা বলছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সেটা হলো যে বিআইডিএস এর মতো প্রতিষ্ঠানগুলো, তাদেরকে আরো বেশি গবেষণা করতে হবে, কারণ আপনাদের গবেষণাকে সরকার গুরুত্ব দেয়। আমরা অ্যাক্টিভিস্টরা বাইরে থেকে ওরা গবেষণা করছে, কিন্তু আপনারা যদি একটু গবেষণা করে সরকারের কাছে আপনারাই তুলে ধরবেন। আপনারা খালি বক্তা আকারে এসে কথা বলবেন না, আপনারাই সেমিনার আয়োজন করবেন, আমরা সেখানে যাব। ধন্যবাদ। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গডফাদাররা গা ঢাকা দিলেও থেমে নেই মাদকের কারবার। কক্সবাজারে মাদকের একক নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদির। নিউজ 24 এর অনুসন্ধান বলছে এবার সে জায়গা দখল করেছে তার ডান হাত নূর মোহাম্মদ সহ পরিবারের আরও কয়েকজন। সারা দেশে মাদকের সিন্ডিকেটে নতুন সাম্রাজ্য গড়েছেন আরও 75 জন। কক্সবাজার প্রতিনিধিকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলাবনী। মিয়ানমার থেকে যে ইয়াবা, আইস, টেকনাফ, উখিয়া সহ কক্সবাজারের বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকে সারা দেশে ছড়িয়ে পড়ে তার একক নিয়ন্ত্রণ ছিল কক্সবাজারের 4 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির। কক্সবাজারের মাদক সাম্রাজ্যের সেই অধিপতি সরকারি তালিকাভুক্ত গডফাদার 5 আগস্টের পর গ্রেফতার হয়েছে র্যাবের হাতে। কিন্তু বন্ধ হয়েছে কি মাদকের কেনাবেচা? এখনো কিন্তু আগে যেমন ছিল মাদকের যে রমরমা বাণিজ্য, সেটি কিন্তু এখনো চলমান আছে। বৌদির আত্মীয় স্বজন, ভাই, ভাগিনা এবং তার অনেক আত্মীয় স্বজন আছে যারা এই ব্যবসা নিয়ন্ত্রণ করে বলে আমরা শুনেছি। টেকনাফ কেন্দ্রিক আরো কয়েকটি সিন্ডিকেট আছে। অনুসন্ধান বলছে বদি গ্রেফতারের পর এখন কক্সবাজারের মাদকের গডফাদার হয়ে উঠেছে তারই পরিবারের সদস্য ও স্বজনরা। বদির 5 ভাই সহ 10 জন নিয়ন্ত্রণ করছেন কক্সবাজারের মাদক চোরা কারবার। তালিকায় রয়েছে বদির 5 ভাই আব্দুল আমিন, আব্দুল শকুর, মৌলভী মজিবুর রহমান, ফয়সাল, শফিকুল ইসলামের নাম। এছাড়াও বদির 2 ভাগিনা নিপুণ এবং সালমান, চাচাতো ভাই ফরিদ আলম, আরেক ভাগিনা নাহিদ, বদির ডান হাত নূর মোহাম্মদ প্রকাশেরও নাম রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং অস্ত্র মামলাও রয়েছে। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে মাদক চোরাচালানের নয়া এই সিন্ডিকেট ভাঙতে তৎপর আছেন তারা। শূন্যতা ডেফিনেটলি পূরণ করেছে এবং কারা করেছে এই তথ্য আমাদের কাছে আছে এবং তার কিছু কিছু বদির যে আত্মীয় স্বজন ছিল, কিছু কিছু আত্মীয় স্বজন
কিন্তু এখনো এটার সাথে জড়িত আছে বলে আমরা এখনো তথ্য পেয়েছি। এছাড়া সারা দেশের মাদক নিয়ন্ত্রণকারী 85 জনের নতুন তালিকাও করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মূলত আমরা শর্ট তারিখে একটা করেছি, যেটা আমাদের টার্গেটেড ফার্স্ট টার্গেট, সেটার মধ্যে আমাদের 85 আছে, বাকি যেটা আছে টোটাল অ্যারাউন্ড 12,000 হবে এরকম। সংশ্লিষ্টরা বলছেন সীমান্তরক্ষী বাহিনী ও কোস্টগার্ড আরও তৎপর না হলে মাদক প্রবেশ ঠেকানো সম্ভব নয়। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক গোপালগঞ্জে অভিযান চালাচ্ছে এনবিআর। আর এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদা লাবণী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লাবণী, অভিযান কি শুরু হয়েছে কিনা জানাবেন আমাদের। শোক অভিযান শুরু হয়েছে ঠিক এখন থেকে যদি বলি 10 মিনিট আগে, এবং এনবিআর এর যে কর্মকর্তা ঢাকা থেকে তারা এসেছেন, তাদের পাশাপাশি ডিসি অফিসের কর্মকর্তারা আছেন এবং জেলা মৎস্য কর্মকর্তারা আছেন। এবং আমি যদি দেখাই যে আপনি দেখতে পাচ্ছেন যে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড যে ন্যাচারাল পার্ক ডক্টর বেনজির আহমেদ সাবেক আইজিপি করেছিলেন, এখানে এনবিআর কর্মকর্তারা এখন আগে পরিদর্শন করবেন। আমরা তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে 15 সদস্যের একটি দল এসেছে এবং তারা যে আয়কর সম্পদ ছিল সেই আয়কর সম্পদ বিবরণীতে যেটুকু সম্পদের কথা বলা হয়েছে, অর্থাৎ ডক্টর বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যে সম্পদের হিসাব আয়কর দাখিলে দেখানো হয়েছে, তার সাথে এখানে যে সম্পদ রয়েছে, অর্থাৎ আমরা যেটা জানি যে 621 বিঘা জমির উপরে এই ইকো পার্ক এবং রিসোর্টটি করা হয়েছে, সেই জায়গার সাথে কোনো সামঞ্জস্য আছে কিনা এই বিষয়গুলো তারা দেখবেন। পাশাপাশি যেহেতু বলা হয়েছে যে এখানকার বাসিন্দাদের জমি দখল করে এই বিশাল এই প্রাসাদ এবং রিসোর্ট গড়ে তোলা হয়েছে, সেই ক্ষেত্রে অভিযুক্ত যারা আছেন তাদের সাথেও এখানে যারা এনবিআর কর্মকর্তা যারা আছেন তারা কথা বলবেন। পাশাপাশি এই সকল জমির দলিল এবং অন্যান্য দালিলিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তারা দেখবেন বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ এখন পর্যন্ত তারা যদিও আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কোনো কথা বলেনি, পরবর্তীতে হয়তোবা কথা বললে তারা কি কি বিষয় আসলে এখানে তদন্ত করলেন বা কি কি বিষয়কে সামনে রেখে তারা যে অভিযানটি পরিচালনা করছেন সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। তো এখন তারা আসলে এই জায়গাগুলো যে পরিদর্শনের যে বিষয়টি, সেই কাজটি তারা এখন করছেন। পরিদর্শনের যে কাজ সেই কাজটি করছেন এবং এনবিআর কর্মকর্তা যারা তারা এই এলাকাটি ঘুরে দেখবেন এবং এখানে অভিযুক্ত যদি কেউ থাকেন তাদের সাথে কথা বলবেন। কথা বলার পরে পরবর্তীতে আসলে তারা কোন কোন বিষয়গুলো ঠিক পেয়েছেন বা যে অভিযোগের যে সত্যতা কতটুকু পেয়েছেন এই সব কিছু হয়তো বা পরবর্তীতে আমি জানতে পারবো। তো সোয়াকে এই ছিল আমার কাছে সব শেষ। লাবণী, আপনাকে ধন্যবাদ। ইন্টার্ন ভাতা বৃদ্ধির জন্য ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে ক্লাস বর্জন করেন তারা। তাদের অভিযোগ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন শিক্ষার্থীদের ভাতা 15,000-এর উপরে হলেও কৃষি বিশ্ববিদ্যালয়ে দেয়া হয় 9,000 টাকা। এ বিষয়ে দিন বরাবর স্মারক দেয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দর্শক, ফসল কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ চৌকা সীমান্তে উত্তেজনার পর স্বাভাবিক হচ্ছে সীমান্তের পরিস্থিতি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জুবাইর সানি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সানি, সীমান্ত পরিস্থিতি এখন কেমন দেখছেন?
এখন অনেকটাই শান্ত। শনিবারের ভারতীয় বেসামরিক নাগরিক এবং বাংলাদেশের বেসামরিক নাগরিকদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা, এর পরে কিন্তু সীমান্ত এলাকায় এখন বিজিবির পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন, অপরদিকে সীমান্তের ওই পারে ভারতের বিএসএফ সদস্যদের আমরা নিয়মিত টহল দিতে দেখেছি। যে উত্তেজনাটা ছিল সেটি আস্তে আস্তে কমে আসছে। কৃষকরা কিন্তু কাজে ফিরতে শুরু করেছেন, কিন্তু কৃষকদের বাইরে যাদের সীমান্তবর্তী এলাকায় একদম পিলারের কাছাকাছি জমি রয়েছে, তাদের ছাড়া কিন্তু বাইরে আসলে কাউকে এখন ওই এলাকায় আসলে বিজিবি যেতে দিচ্ছে না। তো এখন পর্যন্ত বলা যায় যে সীমান্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছেন। কিন্তু আমি যখন এই সীমান্ত এলাকার মানুষদের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ভারত বারবার একের পর এক উস্কানি দিয়ে আসছে। গত 6 তারিখে যে বিরোধের সূত্রপাত হয় তারের বেড়াকে কেন্দ্র করে, দেয়াকে কেন্দ্র করে, কারণ ভারত বাংলাদেশের সীমানা পিলার থেকে 150 গজের ভিতরে তারা কাঁটাতারের বেড়া দিতে চেয়েছিল, কিন্তু আন্তর্জাতিক আইন বলে যে 150 গজের বাইরে দিতে হয়। সেই থেকে সূত্রপাত। তারপরে গেল শনিবারে কিন্তু ভারতের উস্কানিতেই আসলে তাদের নাগরিকরা বাংলাদেশে ঢুকে কৃষকদের উপরে, কৃষকদের জমিতে হামলা করেছে, গাছ কেটেছে। তো এই ঘটনার পুনরাবৃত্তি আবার হবে না, কারণ ঘটনা ঘটলে আরো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। কিন্তু এখন যে সর্বশেষ পরিস্থিতি, এখন সীমান্ত এলাকার একদমই পরিস্থিতি শান্ত রয়েছে এবং সাধারণ মানুষ আস্তে আস্তে শুরু করেছে। তো সোহাগ, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে 5 দিন ব্যাপী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠক। 5 দিনের এই আয়োজনে বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রায় 3000 অংশগ্রহণকারী একত্রিত হয়েছেন। বৈঠকে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাত 1টায় সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশ্যে রওনা দেন তিনি। আগামী 23 জানুয়ারি মূল সম্মেলনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে এবার বাংলাদেশ বিষয়ক আলাদা সংলাপ হবে। প্রধান উপদেষ্টা কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন। দর্শক, সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দর্শক, আবার স্বাগত সংবাদে। টিকা না পেয়ে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভ করছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। এর আগে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে তারা, পরে মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ভবনের সেদিকে আসেন। আর এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, এই বিক্ষোভের কারণ কি, আর এই বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য জানতে পেরেছেন কিনা বা তারা কি বলছেন? সোহাগ, আপনাকে ধন্যবাদ। আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে এই যে বিক্ষোভটি হয়েছে, এই মাত্র আমরা জানতে পেরেছি যারা বিক্ষোভ করেছেন তারা কিন্তু জানিয়েছেন যে এটি একটি ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনাটি ঘটেছে। তারা যেমনটি বলছেন যে এর আগে তারা যারা মধ্যপ্রাচ্য প্রবাসী ছিলেন, বিশেষ করে 1 তারিখের পর থেকে যাদের মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা ছিল, ফ্লাইট ছিল, তাদেরকে নাকি জানানো হয়েছিল, বিশেষ করে যেসব এজেন্সির মাধ্যমে তারা যাচ্ছেন সেখান থেকে জানানো হয়েছিল যে এই যে HMV আর যে নতুন ভাইরাসের প্রাদুর্ভাবের কথা আসছে বিশ্বের বিভিন্ন দেশে, পাশাপাশি করোনার টিকার বিষয়টি, নতুন করে আরেকটি টিকা নেয়ার একটি বাধ্যবাধকতার কথা বলা হয়েছিল এজেন্সির পক্ষ থেকে। সেটি টিকাটি যেসব মেডিকেল থেকে তারা মেডিকেল সার্টিফিকেট নেন, সেসব মেডিকেল থেকে সেই টিকাটি নেওয়ার কথা ছিল। সে উপলক্ষে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকালে রাজধানীতে আসে এসব প্রবাসীরা, যারা
প্রবাসী যেতে ইচ্ছুক, ফলে সেখান থেকে জানিয়ে দেওয়া হয় শুধুমাত্র স্কয়ার হাসপাতালে পান্থপথে সেখানে টিকাটি দেওয়া হয়, অন্য কোথাও এই টিকার মজুদটি নেই। ফলে সকাল থেকে কিন্তু তারা এই স্কয়ার হাসপাতালের সামনে একত্রিত হয় এবং রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ সেখানে তারা অবস্থান করে। পরবর্তীতে সেখান থেকে জানানো হয় যে 10 থেকে 15টি টিকার বেশি কিন্তু তাদের কাছে নেই। পরে তারা এই প্রবাসী কল্যাণ ভবনের সামনে আসেন, এখানে এসে তারা বিক্ষোভ করেন এবং এখানে আসার পর তারা কর্তৃপক্ষের সাথে তাদের প্রতিনিধি দল এই প্রবাসী কল্যাণ ভবনের কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং সেখান থেকে বের হয়ে তারা আমাদের যেমনটি জানিয়েছেন শুধুমাত্র যারা উমরা করতে যাবেন এবং যারা ভিজিট ভিসায় যাবেন অর্থাৎ সৌদি আরবে ঘুরতে যাবেন শুধু তাদের জন্য এই টিকাটি বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি যারা এই ওয়ার্কিং ভিসায় যাবেন তাদেরকে জন্য কিন্তু এই টিকাটি বাধ্যতামূলক করা হয়নি। ফলে তারা এই মুহূর্তে কিন্তু যেমনটি বলছেন কিছুক্ষণ আগে গণমাধ্যমে কথা বলছেন যে সম্পূর্ণই ভুল বোঝাবুঝির কারণে কিন্তু এই তাদের হয়রানির শিকার হয়েছে। পাশাপাশি তারা যে সকাল থেকে বিক্ষোভটি করছেন সেটি এই ভুল তথ্যের কারণে হচ্ছে। ফলে তারা এখন কিন্তু সেই তাদের যে বিক্ষোভটি সেটি তুলে নিয়েছে। পাশাপাশি তারা যারা যেখান থেকে এসেছেন ঠিক সেখানে ফিরে যাচ্ছেন, বলছেন যে তারা সমাধানটি পেয়ে গেছেন। ফলে এই ভুল তথ্যের কারণে মূলত আজকের তাদের এই ঢাকায় আসা এবং এই ভোগান্তির শিকার। এই ছিল আমার কাছে এই প্রবাসী কল্যাণ ভবনের সামনে থেকে সর্বশেষ। সোহাগ, ধন্যবাদ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। খাগড়াছড়িতে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। এর মধ্যে চলতি মাসের প্রথম 2 সপ্তাহে নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে 9 শিশু। আর ঝুঁকি এড়াতে আক্রান্ত শিশুদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তির পরামর্শ সিভিল সার্জনের। খাগড়াছড়ি থেকে জহুরুল আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শীতের প্রকোপ বাড়ায় খাগড়াছড়িতে বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। শ্বাসকষ্ট, জ্বর, ঠান্ডা ছাড়াও বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায়। 15 শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে দ্বিগুণেরও বেশি রোগী, আর বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে অন্তত 500 রোগী। ভর্তি রোগীদের বেশিরভাগই ডায়রিয়া, বমি ও নিউমোনিয়ায় আক্রান্ত। শ্বাসকষ্ট মতো হচ্ছে, একটু কাশি হচ্ছে, এমনিতে কালকে মাগরিবের পরে এসে আমরা ভর্তি হচ্ছি। ডাক্তার বসে থাকার জন্য, গ্যাস দেওয়ার জন্য, নাকি ড্রপ দেওয়ার জন্য। ঠান্ডা লাগছিল, কফ ছিল, এখন কফ প্রায় নাই, এক্সরে করাইছি। কাশি দেওয়ার নিয়ে ভর্তি আছে, এখন একটু বাচ্চা সুস্থর দিকে আছে। সমতলের তুলনায় পাহাড়ের শীতের প্রকোপ বেশি হওয়ায় শিশু ও বৃদ্ধের বাড়তি যত্নের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শীতকালে শিশুদের যত্ন নিন, শিশুরা যাতে ঠান্ডা আক্রান্ত না হয় সেজন্য সতর্ক থাকুন। সর্দি কাশির সমস্যা বেড়ে যায়, অনেক সময় নেবুলাইজেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে দ্রুত উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে যাবেন। ঠান্ডাজনিত রোগে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পাশাপাশি সঠিক সময়ে হাসপাতালে ভর্তি করা গেলে নিউমোনিয়ায় আক্রান্তদের ঝুঁকি কমবে বলছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। শুধু আশ্বাস আর প্রতিশ্রুতির মধ্য দিয়ে পার হয়ে গেছে 30 বছরের বেশি সময়। ঝুঁকি নিয়েই আড়িয়াল খান নদ পারাপার হচ্ছেন নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলার 20টি গ্রামের লক্ষাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, বেহাল ও নড়বড়ে বাঁশের সাঁকু দিয়ে পার হতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসী দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানালেও তা বাস্তবায়ন হচ্ছে না। তবে দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণের আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। নরসিংদী থেকে হৃদয় খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সেতু নেই, তাই বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। সেই ভরসাও আবার বেশ নড়বড়ে। গত 30 বছর ধরে আড়িয়াল খান নদের উপর তৈরি সাঁকোটি দিয়ে ঝুঁকি নিয়েই পারাপার হয় নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলার 20টি গ্রামের লক্ষাধিক মানুষ। অনেক সময় বৃষ্টি আসলে এই যে মাথার রাস্তাটা যে আছে, এই মাথার অনেক কাদা হয়ে যায়, পিছলা হয়, অনেক লোকেদের হাত পা ভাঙে। আমরা ব্রিজের জন্য দীর্ঘ বহুদিন বছর যাবত খুব কষ্ট করতেছি। যদি ব্রিজ হয় তাহলে আমরা অনেক রকমের সুযোগ সুবিধা পাবো। এখানে আপনার যারা ব্যবসায়ী আছে তারা এখানে বাজারে আসতে পারে না, তাদের মাল নিয়ে আসা যাওয়া করতে পারে না।
স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি আর কর্মকর্তাদের প্রতিশ্রুতির মধ্য দিয়েই কেটে গেছে ৩০ বছর, সেতু আর নির্মাণ হয়নি। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন রোগী, শিশু, নারী ও বয়স্করা। নৌকা দিয়ে হাঁটতে পারি না, সাঁকু দেয়, সাঁকু বাক্স ব্যাঙ্গা পড়ে জায়গা, মানুষ ধরে গান লাগে। 50টা গ্রামের লোক চলে, এই লোকগুলি আমরা এইদিকে দেওয়া অনেক বন্ধ হয়েছে, কারণ এই সমস্যা আওয়া লাগিয়া। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে দ্রুত এই সেতুটি নির্মাণ করা হবে। ব্রিজের ফর্ম টর্ম ফিল আপ করে পাঠানো হয়েছে, কিন্তু এগুলো হলো র্যাঙ্কিং এর কারণে হয়তো পিছায় আছে। এই ব্যাপারে উপজেলা প্রকৌশলী প্রায় 1 বছর আগে তথ্য পাঠাইছে। আশা করি এখান থেকে ভালো রেসপন্স পাইলে, পজিটিভ রেসপন্স পাইলে আমরা এটা ব্রিজটা বাস্তবায়ন করতে পারবো। শুধু আশ্বাস নয়, জনদুর্ভোগ কমাতে আরিয়াল খাঁ নদের উপর সেতু নির্মাণে দ্রুতই উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লক্ষ্মীপুরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে রঙিন ফুলকপি ও বাঁধাকপি। উচ্চমূল্যে বিক্রি করে হাসি ফুটেছে সদর উপজেলার চরমনসা গ্রামের কৃষক জামাল উদ্দিনের মুখে। তার দেখা দেখি অন্য কৃষকরাও স্বপ্ন দেখছেন রঙিন কপি চাষের। কৃষি বিভাগ বলছে পর্যায়ক্রমে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হবে অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ এই রঙিন কপি চাষ। সাইদুল ইসলাম পাভেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রং বেরঙের বাহারি সব ফুলকপি আর বাঁধাকপি, কোনোটা হলুদ, কোনোটা আবার বেগুনি, রয়েছে গোলাপি ও লাল রঙের কপিও। 20 শতক জমিতে সাদা কপির পাশাপাশি রঙিন ফুলকপি ও বাঁধাকপি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জের চরমনসা গ্রামের কৃষক জামাল উদ্দিন। সাধারণ কপির চেয়ে সব রঙিন কপি সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর। দাম বেশি হলেও বাজারে চাহিদা রয়েছে ব্যাপক। মোটামুটি আল্লাহ দিলে হইছে, খারাপ হয় না। আমার মোটামুটি বেচা বিক্রি সাদাটা একটু কম হয়েছে আর কি, তারপরও আপনার এই রঙিলা কপিটার দিকে যায় মোটামুটি একটু আপনার টাকা পয়সা মোটামুটি আসতেছে। জামালের সফলতায় স্থানীয় অন্য কৃষকরাও আগ্রহী হয়ে উঠেছেন রঙিন কপি চাষে। লাভজনক আমরা দেখতেছি, আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি, আমরা আগামীতে ইনশাল্লাহ করার আগ্রহ আছে। এদিকে ভিন্ন ধর্মী এই কপি দেখতে ও কিনতে তার খেতে ভিড় করেছেন ভোক্তারা। এই কপিটার চাহিদা বাজারে অনেক ভালো এবং এই কপি মানুষ খুব স্বাদ করেই খায়। রঙিন কপি উৎপাদনে আগ্রহীদেরকে পরামর্শ ও সহযোগিতা করে পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। তো আমরা কৃষকদেরকে প্রশিক্ষিত করছি এবং পাশাপাশি কৃষকদেরকে অনুপ্রাণিত করছি যাতে করে তারা এই পুষ্টিগুণ সমৃদ্ধ রঙিন বাঁধাকপি সহ অন্যান্য যেই সবজিগুলো বাজারে দাম বেশি থাকে সেই সবজিগুলো আবাদ করে। এসব কপি স্থানীয় বাজারে বিক্রি করে 1.5 লাখ টাকা আয়ের আশা জামাল উদ্দিনের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, দুর্ঘটনা প্রতিরোধে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে চলছে ফায়ার সার্ভিসের মহড়া। আর এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, মহড়া কখন শুরু হয়েছে এবং কি দেখছেন সব মিলিয়ে জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ আপনাকে। আমরা রানওয়েতে আছি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। দেখতে পাচ্ছেন একটি বিমানের দুর্ঘটনা ঘটেছে। আমরা দেখছি আগুন লেগেছে যে বিমানে, সেখানে আগুন নির্বাপনের কাজে আমরা দেখছি একেবারে ফায়ার সার্ভিসের 5টি গাড়ি দেখতে পাচ্ছেন চারিদিক থেকে কিন্তু আগুন নির্বাপন করার চেষ্টা করছে। হঠাৎ করে যে দুর্ঘটনা, এটা কিন্তু মহড়া, তো একেবারে যে বিমানটি পুড়ে ছাই হয়ে গেছে। আমরা দেখছি এখানে 40 জন যাত্রী ছিল বলে আমরা জানতে পেরেছি। যাত্রীদের রক্ষা করার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস সহ বিমান বাহিনী, নৌবাহিনী সহ বিভিন্ন বাহিনী, তারা যাত্রীদের রক্ষা করার চেষ্টা করছে। এর মধ্যে কয়েকজনকে আমরা দেখছি এই যে অ্যাম্বুলেন্সের যে ছুটাছুটি আমরা দেখছি, বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে। অনেকজন আহত অবস্থায় আছে, তাদেরকে মেডিকেল সহ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। যে মহড়াটি তাদের আসলে মূল উদ্দেশ্যটা হলো এরকম যদি কোনো বিমান দুর্ঘটনা ঘটে তাহলে কিভাবে তারা মোকাবেলা করবে, কিভাবে এখানে যাত্রীদের রক্ষা করা হবে, কিভাবে বিমানকে রক্ষা করা হবে, সেই বিষয়গুলো আগেভাগে তারা সব বাহিনীকে সাথে নিয়ে তারা জানানোর জন্য তাদের যে একটা প্রস্তুতি, সেই প্রস্তুতির
মূল অংশটা হলো এই মহড়া বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি ছুটাছুটি করছে বিভিন্ন জায়গা থেকে, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন বাহিনীর গাড়ি কিন্তু ছুটাছুটি শুরু করেছে। তাদেরকে এখানে যারা এই যে বিমান যেটা একেবারে বিধ্বস্ত হয়ে গেছে সেই বিমানটিকে রক্ষা করার জন্য চেষ্টা করছে। একই সাথে যে এই মহড়া আনুষ্ঠানিক উদ্বোধন করতে বা পরিদর্শন করতে এখানে এসেছেন, আমরা দেখছি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব আছেন। তো সচিবের পাশাপাশি আমরা দেখছি বিবেচকের এখানে চেয়ারম্যান এসেছেন। তো সব মিলে বলা যায় তাদের যে মহড়া, এই মহড়ার মাধ্যমে কিন্তু যাত্রীদের যেমনটা সচেতন করা হচ্ছে, তেমনিভাবে কিন্তু আমরা দেখছি এখানে তাদের যে বাহিনীদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির অংশ বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, দিনের সংবাদের সময় হলো আরো একটা বিরতির সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দর্শক, আবার স্বাগত সংবাদে। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। চীনের প্রবৃদ্ধি 2024 সালে 5% লক্ষ্যমাত্রা অর্জন করেছে। মূলত উৎপাদন ও রপ্তানির প্রবৃদ্ধির উপর নির্ভর করে গত বছর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করেছে দেশটি। ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর চীনের রপ্তানিকারকেরা আগে ভাগে রপ্তানি করে ফেলায় শেষ প্রান্তিকে চীনের প্রবৃদ্ধির হার বেড়েছে। আর বছরের শেষ প্রান্তিকে দেশটির অর্থনীতি বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। শেষ প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি 5.4% হয়েছে। ফলে তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির গতি কমলেও চতুর্থ প্রান্তিকে তা অনেকটা পুষিয়ে নেওয়া গেছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলেছে, বেশ কিছু প্রণোদনা প্যাকেজ দিয়ে অর্থনীতি চাঙ্গা করার চেষ্টা করেছে চীন সরকার। এবার আন্তর্জাতিক সংবাদ। দায়িত্ব নিয়েই একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাতিল করেছেন জো বাইডেনের শাসন আমলের 78টি নির্বাহী আদেশ। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত প্রায় 1600 জনকে ক্ষমা করেছেন তিনি। আর সই করেছেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আদেশেও। এদিকে বিশ্লেষকরা বলছেন, কৌশলগতভাবে বিশ্বের বড় শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন হবে ট্রাম্পের বড় চ্যালেঞ্জ। এমনকি মার্কিন মসনদে ট্রাম্পের ফিরে আসা ভূ রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে বলেও মত বিশ্লেষকদের। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনার মঞ্চে ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন শিগগিরই বাতিল করবেন বাইডেন আমলের সব নির্বাহী আদেশ। আর তার কিছুক্ষণ পরই লেগে যান কাজে। বহু স্থগিতাদেশে সই করার পর জনতার উদ্দেশ্যে সেটি তুলে ধরে দেখান ট্রাম্প। প্রথম দিনে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশেও সই করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জারি করেন জাতীয় জরুরি অবস্থা। অবৈধভাবে যুক্তরাষ্ট্রের প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেন ট্রাম্প। এর পাশাপাশি ট্রাম্প রিমেইন ইন মেক্সিকো নীতি পুনরায় কার্যকর করার কথা জানান। ক্ষমতা গ্রহণের প্রথম দিনই ওভাল অফিসে বসে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় 1600 জনকে ক্ষমা করেন ট্রাম্প। এসব ব্যক্তি 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত ছিলেন। বিশ্বের বিভিন্ন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন নিশ্চিত করতে ট্রাম্পকে বেশ চ্যালেঞ্জের মধ্য দিয়েই যেতে হবে। মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বড় বাধা হতে পারে ইরানকে মোকাবেলা করা। এছাড়া চীনের সাথে বাণিজ্য যুদ্ধ, পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপ বিশ্বের জন্য বোঝা হয়ে উঠতে পারে। বিশ্লেষকরা বলছেন, কৌশলগতভাবে বিশ্বের বড় শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে ট্রাম্পকে। As a part of his negotiation sort of process, this is not the first time we're witnessing this, and I think it is proving to be effective.
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এজেন্ডা মার্কিন পররাষ্ট্রনীতির খুঁটিনাটি তো পরিবর্তন করবেই, পাশাপাশি পাল্টাতে পারে ভূ রাজনীতির নানা সমীকরণ। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হলেন ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও। কট্টর ইসরায়েলপন্থী এই সিনেটরকে নিয়োগের অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সংবাদের সময় হলো আরো একটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত। এবার জানাবো খেলার সংবাদ। পূর্ণাঙ্গ স্ট্যান্ডিং কমিটি ঘোষণা নিয়ে গড়িমসি করছে বিসিবি, যদিও এরই মধ্যে তৈরি হয়েছে খসড়া। অবস্থা এমন, বর্তমানে একজন পরিচালককেই সামলাতে হচ্ছে বিসিবির একাধিক দায়িত্ব। বোর্ড পরিচালক ফাহিম সিনহা বলছেন, পরবর্তী বোর্ড সভায় প্রকাশ হতে পারে পূর্ণাঙ্গ কমিটি। বিসিবির অভ্যন্তরীণ জটিলতা যেন কাটছেই না। 5 জানুয়ারি সিলেট ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সভাপতি ফারুক আহমেদ আশ্বাস দিয়েছিলেন 1 সপ্তাহের মধ্যেই গঠন হবে পূর্ণাঙ্গ কমিটি। কাজের মাত্রা বেশি, লোক সংখ্যা কম, তখন অনেক দিকে নজর দিতে হয়। সেই 1 সপ্তাহ পেরিয়ে গেছে অনেক আগেই, চলছে জোড়াতালি। কেউ জানেন না কে কোন কমিটির দায়িত্বে। পরিস্থিতি এমন যে একজন পরিচালককেই সামলাতে হচ্ছে একাধিক দায়িত্ব। গেম ডেভেলপমেন্টে ভাইস চেয়ারম্যান ছিলাম, সুজন ভাই রিজাইন করার পরে ওইটার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আর ফাইন্যান্স সিগনেটারি হিসাবে অনেকগুলো ডিপার্টমেন্ট দেখতে হয়। যদিও আশার বাণী শুনিয়েছেন এই বোর্ড পরিচালক। গত বোর্ড মিটিং এর পরে একটা প্রস্তাবিত আপনার কমিটি দিয়েছিল আমাদেরকে, ফারুক ভাই সবাইকে বলেছিল যে এটা আমাদেরকে দেখে একটু বিবেচনা করে ওনাকে জানাতে বলেছে। তো বোর্ড মিটিং ছাড়া তো আপনার কমিটি অ্যাপ্রুভ হয় না। তো ওই বোর্ড মিটিং এর পরে এখন পর্যন্ত কোনো বোর্ড মিটিং হয় নাই। এই মাসের মধ্যে যতটুকু জানি এই মাসের মধ্যে হবে, এই বোর্ড মিটিংয়ে দিয়ে দেওয়া উচিত। এদিকে ক্লাবগুলোর মধ্যে বাড়ছে অস্থিরতা। গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে ঢাকার 76 ক্লাব প্রতিনিধিরা। এরই মধ্যে পিছিয়ে গেছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। দাবি মানা না হলে ঢাকা প্রিমিয়ার লিগও সময় মতো মাঠে গড়াবে না বলেই শঙ্কা। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। পর্তুগালের লিসবনের স্তাদিও দা লুজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 2টায় শুরু হবে ম্যাচটি। আর আরেক ম্যাচে একই সময়ে অ্যানফিল্ডে লিভারপুলকে আতিথ্য দেবে ফরাসি ক্লাব লিল। চ্যাম্পিয়ন্স লিগের রাতে বেনফিকার বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। আসরের 6ষ্ঠ জয় নিশ্চিত এবং পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো মজবুত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে কাতালানরা। বছরের শুরুতেই স্প্যানিশ সুপার কাপ জিতে আত্মবিশ্বাস বাড়িয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। যদিও শেষবার লিসবনে বেনফিকার বিপক্ষে 3-0 গোলে হেরেছিল বার্সেলোনা, তাই এই ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে কাতালান জায়ান্টসরা। 6 ম্যাচে 5 জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা। অন্যদিকে 15তম স্থানে থাকা বেনফিকা এখন পর্যন্ত 6 ম্যাচে সংগ্রহ করেছে 10 পয়েন্ট। শীর্ষ 8-এ জায়গা করে নেওয়ার জন্য তাদের দরকার একটি বড় জয়। ফ্রেঞ্চ ক্লাব লিলের সঙ্গে 3 পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগও রয়েছে এই ম্যাচে। যদিও চ্যাম্পিয়ন্স লিগে তাদের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো না। শেষ কয়েক ম্যাচে মাত্র 1টি জয় এসেছে। তবে প্রিমিয়ার লিগায় ফামালিকাওয়ের বিপক্ষে 4-0 গোলের জয় মনোবল বেড়েছে ব্রুনো লাগের দলের। চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে লিলকে আতিথ্য দেবে লিভারপুল। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে অপরাজিত থেকে শীর্ষে রয়েছে আর্নে স্লটের শিষ্যরা। গত মাসে জিরোনার বিপক্ষে কঠিন এক জয় তুলে নেওয়া রেডসরা এর আগে এসি মিলান, বায়ার লেভারকুসেন এবং রিয়াল মাদ্রিদের মতো দলকে হারিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরো মজবুত করেছে। অন্যদিকে লিলো আছে দুর্দান্ত ফর্মে। সব প্রতিযোগিতা মিলিয়ে 21 ম্যাচে অপরাজিত তারা। গত শুক্রবার নাইসের বিপক্ষে পিছিয়ে পড়েও ম্যাচ জিতে ফরাসি লিগে 3য় অবস্থানে উঠে এসেছে ব্রুনো জেনেসিওর দল। যদিও চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 নিশ্চিত করতে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদ। এছাড়া আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।